হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা ক্লাস 11-এর অবশ্যই WBCHSE বা বাংলা মিডিয়ামের সেমিস্টার 2 এর গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে পড়াশোনা স্টার্ট করব। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছিস পার্ট 1 সেমিস্টার 2 এর গ্যাসের গতীয় তত্ত্বতে প্রথম লেকচারে মানে এই পার্ট 1-এ আমরা বেসিক্যালি গ্যাসের গতীয় তত্ত্ব, পদার্থের গতীয় তত্ত্ব, গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ, গ্যাসের আদর্শ গ্যাসের স্বীকার্য, গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো দেখব, বাস্তব গ্যাসগুলো বিচ্যুতির কারণ আদর্শ গ্যাসের থেকে। তারপর পড়ব হচ্ছে গ্যাসের বিভিন্ন অণুগুলোর বিভিন্ন ধরনের বেগ, মানে গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের ফার্স্ট পার্ট আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে এইখানের গ্যাসের অণুগুলির গড় মুক্ত পথের রাশিমালা নির্ণয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড। তো যারা থার্মোডাইনামিক্স দেখিনিস বা তাপগতিবিদ্যা দেখিনিস তারা ইউটিউবে যা, ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার লেখ, পরপর চলে আসবে প্লে লিস্ট অনুযায়ী। সেইগুলো দেখে তুই গ্যাসের গতীয় তত্ত্বতে এলে তুই অনেকটা বুঝতে সুবিধা হবে, কিরমভাবে কোরিলেশন হয়েছে সেটা তবে তুই বুঝতে পারবি। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। আবারও বলছি, যারা পড়তে বসছিস ভিডিওর সঙ্গে সঙ্গে পেন খাতা নিয়ে বসে নোট করতে করতে পর, তোর কনসেপ্ট মানে 100% ক্লিয়ার হবে। সমস্ত পুঙ্খানুপুঙ্খ জিনিস বলা হবে, সেটা তুই নোট ডাউন করে রাখলে তোর সুবিধে হবে। তো চল দেরি না করে আজকের ক্লাসে কি কি আছে দেখি। গ্যাসের গতীয় তত্ত্ব হচ্ছে চ্যাপ্টারের নাম। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কি পড়বো? থার্মোডাইনামিক্স পড়েছি, তাপগতিবিদ্যা পড়েছি, সেখানে সব ম্যাক্রো জিনিস নিয়ে মানে বড় বড় জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। বেশ কিছু সম্পর্ক পেয়েছি, তার মধ্যে চাপ, আয়তন, তাপমাত্রা, বেসিক্যালি এই তিনটে জিনিস, চাপ, আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক পেয়েছি। কেটিজি হচ্ছে পুরোটাই তাত্ত্বিকভাবে সাজানো, তাত্ত্বিকভাবে সাজানো আর ধারণা, এই দুটো আলাদা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। যত আগে আগে আগাবো তত বুঝতে পারবি। কি বলছে? দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এক্সপ্লেন্স, কি এক্সপ্লেন করে? দ্য থ্রি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ of a gas in terms of the microscopic nature of atoms and molecules. গ্যাসের তিনটে ম্যাক্রোস্কোপিক মানে বড় বড় জিনিস, তাপমাত্রা, আয়তন আর চাপ, এই তিনটের সাহায্যে সাব অ্যাটমিক বা সাব মাইক্রোস্কোপিক, যেগুলো অনেক ছোট ছোট জিনিস, কি না অণু পরমাণুর গতিকে, অণু পরমাণুর রিলেটেড জিনিসকে আমরা বুঝতে সাহায্য করেছে আমাদেরকে। কাদের রেসপেক্টে? কিছু ম্যাক্রো প্রপার্টিজ, বেসিক্যালি এটা হচ্ছে চাপ, আয়তন আর তাপমাত্রা। মেকিং আপ দ্য গ্যাস, যে গ্যাস তৈরি হয়েছে অ্যাটমস আর মলিকিউলস দিয়ে, সেইটা বোঝাতে সাহায্য করেছে। ইউজুয়ালি দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড লিকুইডস ক্যান বি ডেসক্রাইবড বাই দেয়ার সাইজ, শেপ, মাস, ভলিউম এটসেট্রা। কিন্তু however, when we talk about gases, they have no definite shape or size, while mass and volume are not directly measurable. গ্যাসের তুই ডাইরেক্ট মাস মাপতে পারবি, আয়তন ভর আয়তন মাপতে পারবি না। ওই জন্য তো গ্যাসের মোলার ভর হয় না, মোলার ভর। আয়তন মানে কি? গ্যাসের আয়তন মানে কি? গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন। সেই পাত্রের মধ্যে অণুগুলোর আয়তন আবার আলাদা। অণুগুলোর আয়তনকে কিন্তু আমরা গ্যাসের আয়তন বলিনি। যেমন তুই, আমরা এই ধর এই ঘরটা, আমরা একটা গ্যাস মনে কর, আমরা গ্যাসের অণু। আমাদের এই সবার মিলিয়ে যে আয়তন সেটা হচ্ছে অণুগুলোর আয়তন। কিন্তু যদি বলে আমাদের আয়তন কত, তখন এই ঘরটার আয়তন। এবার যত অণু সংখ্যা বাড়বে ভালো, কারণ গ্যাসীয় অণুগুলো কি অনেক দূরে দূরে থাকে, তাদের মধ্যে ইন্টারমলিকুলার যে স্পেস, আন্তঃ আণবিক যে দূরত্ব অনেক বেশি হয়। কেন বেশি হয় না? আন্তঃ আণবিক আকর্ষণ বা আকর্ষণ বলটা অনেক কম হয়। আন্তঃ আণবিক আকর্ষণ বল গ্যাসের ক্ষেত্রে অনেক কম হয়। সেই জন্য গ্যাসের একটা এক্সট্রা করে জিনিস আছে, ধর্ম, যেটা হচ্ছে প্রসারণশীলতা ধর্ম। ক্লাস 8-এ পড়েছিস, 7-8-এ। আচ্ছা, নেক্সট কি বলছে স্যার? এই ইংলিশ টার্মগুলো একটু দরকার বলে আমি শুধু লিখেছি। উইথ দ্য হেল্প অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, the physical properties of any gas can be generally defined in terms of three measurable macroscopic property
তিনটে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি দিয়েই আমরা জানতে পারি, সেটা হচ্ছে প্রেসার, ভলিউম, টেম্পারেচার অফ দ্য কন্টেনার ওয়্যার দ্য গ্যাস ইজ স্টোরড অর প্রেজেন্ট। যে গ্যাসটা যে কন্টেনারের মধ্যে আছে সেই কন্টেনার রিলেটেড গ্যাসের প্রেসার, ভলিউম, টেম্পারেচার এই সব ব্যাপার সম্পর্কে জানবো কেটিজির সাহায্যে। এই তিনটে কিন্তু ম্যাক্রো প্রপার্টি, অনেক বড় বড় প্রপার্টি। কার রিলেটেডে? না মাইক্রোস্কোপিক, মানে অণু পরমাণুর রিলেশন দিয়ে আমরা বুঝবো, তাদের ধারণা দিয়ে বুঝবো। নেক্সট কি বলছে, হোয়াট ইজ কাইনেটিক থিওরি অফ গ্যাস? The kinetic theory of gases is a theoretical model. মডেল আলাদা আর অ্যাজাম্পশন আলাদা, পস্টুলেটস আলাদা, অ্যাজাম্পশন আলাদা। অ্যাজাম্পশন মানে ধরে নেওয়া, আর মডেল বা পস্টুলেটস মানে হচ্ছে কোনো একটা তোকে মডেল তৈরি করতে হয়। যেমন আমি লিখবো, বাংলায় লিখবো, বাংলায় লেখা আছে, তুই একটা জিনিস মডেল করেছিস, তৈরি করেছিস, মডেল তৈরি করে সেইখান থেকে এক্সপ্লেন করে থিওরিটিক্যালি অ্যান্ড ম্যাথামেটিক্যালি প্রুভ করলি, সেটাকে বলবো পস্টুলেটস। আর ইউই হাওয়া মে ফেক দেনে সে, ওকে বলে ধারণা। ধরে নিয়েছি আমার ইচ্ছা, সেই রকম পুরো এই গ্যাসের গতীয় তত্ত্বটাই কি সম্পূর্ণ তাত্ত্বিক ব্যাপার। তাত্ত্বিক মানে ওই মডেল প্রস্তুত করে আমরা এক্সপ্লেন করে দেখেছি, এবং সেগুলো মিলছে, বাস্তব ক্ষেত্রেও মিলে যাচ্ছে। সেই জন্য ফার্দার the theory explains that gas pressure arises due to particle colliding with each other and the wall of the container. গ্যাসের প্রেসার, গ্যাসের মধ্যে কোনো বল কাজ করে না। তোরা পড়েছিস না আদর্শ গ্যাসের স্বীকার্যগুলো, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, সেখানে ধরেছিলিস গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে বল যদি না থাকে স্যার চাপ কি করে হবে? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। দেখবো আমরা ক্লাস 10-এও বলেছিলাম, আমি আবার বলবো যে কেন চাপটা হয় গ্যাসের। গ্যাসের চাপ মানে আর কিছুই নয়, গ্যাস যে কন্টেনারে আছে সেই কন্টেনারের মানে গ্যাস পাত্রের দেওয়ালে যত বেশি সংখ্যক অণু গিয়ে ধাক্কা মারবে তত চাপ বাড়বে। চাপ মানে গ্যাস পাত্রের দেয়ালে অণুর দ্বারা ধাক্কা, এবং সেই ধাক্কাগুলো পরবর্তীকালে আমরা ধরে নিয়েছি যে পূর্ণ স্থিতিস্থাপক ধাক্কা, মানে সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। The kinetic theory of gases also defines the properties such as temperature, volume and pressure, as well as transport properties such as viscosity and thermal conductivity and mass diffusivity. এই ধর্মগুলোকে এক্সপ্লেন করে কার সাহায্যে? থিওরি, এই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থাকে। ভিসকসিটি মানে সান্দ্রতা, তারপরে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি মানে তাপীয়, তাপ কি বলে রে, কন্ডাক্টিভিটি মানে তাপ পরিবাহিতাঙ্ক, এই সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লেন করে। ডিফিউসিভিটি মানে হচ্ছে ব্যাপন, ব্যাপন কিরম ভাবে হবে। ইট বেসিক্যালি এক্সপ্লেন্স অল দ্য প্রপার্টিজ দ্যাট আর রিলেটেড টু দ্য মাইক্রোস্কোপিক ফেনোমেনা। যাবতীয় সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ঘটনাগুলো ঘটে তার সমস্ত এক্সপ্লেনেশন কোথা থেকে আমরা পেয়েছি? এই গ্যাসের গতীয় তত্ত্ব থেকে। The significance of the theory is that it helps in developing a correlation between the microscopic properties and the macroscopic and microscopic phenomena. যে বড় বড় যে ঘটনাগুলো ঘটে তার সঙ্গে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের যে সম্পর্ক, সেইগুলোকে বেসিক্যালি ডিফাইন করে এই তত্ত্বের সাহায্যে। In simple terms, the kinetic theory of gases also help us study the action of the molecules. অণুর যে কি ক্রিয়া, অণু কি প্রতিক্রিয়া ঘটায় বা ক্রিয়া ঘটায়, সেই সমস্ত বিভিন্ন জিনিস ব্যাপারে আমরা এই কেটিজি থেকে জানতে পারি। মেনলি এটা সিগনিফিক্যান্সই ওটা, কেটিজির সিগনিফিক্যান্সই ওটা যে অণুর সম্পর্কে আমরা ধারণা নেব। গ্যাসের অণুগুলো কিরকম, কেন স্যার তরলের গুলো, কেন স্যার কঠিনের গুলো, তাদের ব্যাপারেও। যেহেতু এটা গ্যাসের জন্য বলছি কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেই জন্য গ্যাসের অণু সম্পর্কে। Generally, the molecules of gases are always in motion. গ্যাসের অণুগুলো কি সব সময় গতিশীল অবস্থায় থাকে। কি রকম থাকে সেটা পরে বলবো। And they tend to collide with each other and the wall of the container. তারা সব সময় নিজেদের মধ্যে এবং কন্টেনারের মানে দেয়ালের সঙ্গে, পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা মারতে চায়, কারণ গতিশীল তাই। In addition,
The model also helps in understanding related phenomena such as Brownian motion. বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম এই মোশন লক্ষ্য করেছিলেন, যে গ্যাসের অণুগুলি সম্ভাব্য সকল দিকে অনিয়মিত অনিবরত নাকি কি একটা হয় না, অনবরত অনিয়মিত, আর ইংলিশ টার্মগুলো মনে আছে, অনবরত, বিচ্ছিন্নভাবে, এলোমেলো, নিরন্তর, গতিশীল। এই চারটে কি পয়েন্ট। এলোমেলো, সারাক্ষণ মোশন করছে, র্যান্ডম মোশন করছে, র্যান্ডম, আইসোলেটেড, নিরবিচ্ছিন্ন হবে, কন্টিনিউয়াসলি, অল টাইম করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি, কোনো সময় দাঁড়িয়ে নেই। হাই স্যার, ফোটন কণাগুলোর মতন নাকি? আলোর ফোটন কণাগুলো কোনোদিন, যখন মডার্ন ফিজিক্সে দেখলুম, মডার্ন ফিজিক্সে আমরা দেখবো আলোক রশ্মিগুলো কি ফোটন কণার স্রোত, আর ফোটন কণা কোনোদিন দাঁড়িয়ে থাকে না এক জায়গায়, হয়েছে? আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য কাইনেটিক থিওরি, কি ধরেছি আমরা? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কনসিডার্স দ্য অ্যাটমস অর molecules of a gas as constantly moving point masses with huge interparticle distance and may undergo perfectly elastic collision. এগুলো ধরেছি আমরা। ফার্স্ট কি ধরেছি, যে গ্যাসের অণুগুলো হচ্ছে বিন্দু অণুর মতন কাজ করে, বিন্দু ভরের মতন, পয়েন্ট মাসের মতন কাজ করে। কিরকম? পয়েন্ট মাস। আর পয়েন্ট মাসের মধ্যে কি থাকে? আকর্ষণ বল থাকবেই। কে বলেছে? নিউটনের মহাকর্ষ সূত্র। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি ধরছুনি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি কি বলেছো? যে তাদের মধ্যে, অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণজনিত কোনো বল নেই। এই ধর্মটাই তো বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে বিচ্ছিন্ন করেছিল। ক্লাস 10-এ লিখেছো, ভুলে গেলে আই এম ভেরি সরি। সেম জিনিস ছিল। নেক্সট, নেগলিজিবল ভলিউম পার্টিকেলস। সেকেন্ড, এটা আদর্শ গ্যাসকে, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে বিচ্ছিন্ন করেছিল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ধরেছিলিস? যে গ্যাসের ভর, তার তুলনায়, গ্যাসের ভরের তুলনায় গ্যাসের অণুগুলোর গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আয়তন অনেক ক্ষুদ্র হয়, নেগলিজেবল, তাকে আমরা বাদ দিয়ে দিতাম। কিন্তু বাস্তব ক্ষেত্রে ভাব, কিছু তো অন্তত ভর থাকবে। এটাই কি করেছিল? বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে বিচ্ছিন্ন করেছে। সেক্ষেত্রে এইগুলো অ্যাজিউম করে নিয়েছি আমরা। নেক্সট, সেম জিনিসই লেখা আছে, নীল ফোর্স অফ ইন্টারাকশন। মানে আমরা কি বলেছিলাম? যে কোনো তাদের মধ্যবর্তী অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, সব বাস্তব ক্ষেত্রে, মানে আদর্শ ক্ষেত্রে ধরা আছে। পার্টিকেলস ইন মোশন, পার্টিকেলস গুলো সবসময় মোশন করে। শুধু গ্যাসের অণুগুলো শুধু সরলৈখিক গতি করে না, ট্রান্সলেশনাল মোশন করে, আচ্ছা, রোটেশনাল মোশন করে, ভাইব্রেশনাল মোশন করে। 3 ধরনের মোশন করে। সেটা ডিপেন্ড করছে গ্যাসের নেচারের উপর। গ্যাস কিরাম পরমাণুক, এক পরমাণুক না দ্বিপরমাণুক না ত্রিপরমাণুক। অক্সিজেনের অ্যাটমগুলো কি করে? রোটেশন করে না। ওরা ট্রান্সলেশনাল মোশন মানে সরলৈখিক গতিও করে, আবার ঘূর্ণন গতিও করে, আর ভাইব্রেশনাল মানে কম্পন গতি। নেক্সট বলছে ভলিউম অফ গ্যাস। গ্যাসের ভলিউম গ্যাসের অণুগুলোর তুলনায় অনেক বেশি। মানে আমাদের যদি, আমরা তো অণু গ্যাসের, ধর আমরা অণু গ্যাসের ঘর, আমরা যে গ্যাস ক্লাস 11 ব্যাচ 4 গ্যাস, তার আয়তন এখন কত? এই ঘরটার আয়তন। কিন্তু আমাদের এই অণুগুলোর যদি আয়তন দেখি, তাহলে কি অনেক কম, এই বাড়িটার তুলনায় তো অনেক কম। তো সেটা নেগলিজেবল, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো ধরতে হবে কিছু অন্তত আয়তন। নেক্সট হচ্ছে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ কি? অণুগুলো সম্ভাব্য সকল দিকে ঘুরছে। অনেক অণু আছে। 1 মোল গ্যাসে কত অণু থাকে? 6.022 × 10⁻23। মানে ভাব, 6022 গায়ে 20খানা শূন্য। 1 মোল। আর 1 মোল কত স্পেস নেয়? 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের মধ্যেই অত অণু আছে। তারা হয় নিজেদেরকে ধাক্কা মারবে না সবসময়, হয় নিজেদেরকে ধাক্কা মারবে, নয়তো পাত্রের দেয়ালে ধাক্কা মারবে। এই যে পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে গড় দূরত্ব অতিক্রম করে, গড় দূরত্ব বলতে ভাব, আমি গিয়ে শিবমকে ধাক্কা মারলাম, এখন আমার পথ কোনটা? এইটা। আমি ওকে ধাক্কা মারছি, পথ আলাদা। আমি গিয়ে সায়নদীপকে ধাক্কা মারছি, পথ আলাদা। আমার গড় পথ কি করব?
গড় মুক্ত পথ, এই তিনটাকে যোগ করে ভাগ হয়েছে। এরকম সম্ভাব্য যে পথটা, গড় পথটাকেই বলি গড় মুক্ত পথ। এবং গড় মুক্ত পথের রাশিমালা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড এক্সাম। এবং বাইরেকার পরীক্ষা এখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যাজারশন দেবে। কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল, পার্টিকেল গ্যাসের অণুগুলোর কাছে গ্যাসের স্থিতিশক্তি হয় না, শূন্য। কেন? গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল, গতিশীল হলে তার কাছে কি থাকবে? গতিশক্তি। স্থিতিশক্তি নেই, স্থিতিশীলই নয় তো, গ্যাসের অণুগুলো তো কোনো সময় স্থির নেই, তাহলে তুই তার কাছে কি করে স্থিতিশক্তি মাপবি? স্থিতিশক্তি নেই। গ্যাসের অণুগুলোর গতিশক্তি হচ্ছে গ্যাসের কি? মোট শক্তি। গ্যাসের শক্তি মানে গ্যাসের গতিশক্তি, গ্যাসের মোট শক্তি মানে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি, কারণ অণুগুলোর কোনো স্থিতিশক্তি নেই। বিশাল ভাইটাল পয়েন্ট এটা। নেক্সট, কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস, বলে দিন কনস্ট্যান্সি অফ এনার্জি অর মোমেন্টাম। যেহেতু সংঘর্ষগুলো কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি বলেছিলাম? বেগের মানের পরিবর্তন হবে না ধাক্কা মারলে। কেন? গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে যেই বেগ নিয়ে মেরেছিল সেই বেগ মান নিয়েই চলবে, ডাইরেকশন চেঞ্জ হতে পারে। এদিকে মারলো বেগ এইদিকে, যখন ফিরবে এইদিকে, বেগের ডাইরেকশন চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হয় না। আর তুই তো পড়েইছিলিস পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে? মোমেন্টাম মানে হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ কনজার্ভ থাকে, মানে সংরক্ষিত থাকে। আর মানে আগে ধাক্কা মারার আগে আর পরে রৈখিক ভরবেগ একই থাকে। এবং গতিশক্তিও কি থাকে? ধাক্কা মারার আগে আর ধাক্কা মারার পরে একই থাকে। বুঝতে পারছিস কিরকম করে ধরেছে? না হলে তো অণুগুলোর বেগ আলাদা হয়ে গেলে তখন আবার কি সংঘর্ষ গুণাঙ্ক আসতো, ঝামেলা করতো। নেক্সট বলছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পস্টুলেটস, কি কি স্বীকার্য ধরেছে? কি কি স্বীকার্য ধরেছে না সেগুলো ইংলিশে লেখা আছে। তোদের যখন পিপিটি পাঠাবো তখন একটুখানি রিডিং মারবি, নোটসে একটু রিডিং মারবি। আমার তো লাগবে বাংলায়, যে পস্টুলেটস গুলো লিখেছি সেইগুলোই আমরা বাংলায় পড়বো, সেইগুলোই আমরা বাংলায় পড়বো। আচ্ছা, তারপর চলে এসো একদম আমাদের বাঙালির ছেলে, বাংলায় ফিরে এসো। কি বলছে শোনো। পদার্থের গতীয় তত্ত্ব, আমি কিন্তু গ্যাসের গতীয় তত্ত্ব লিখিনি স্যার, কি লিখেছি? পদার্থের গতীয় তত্ত্ব। পদার্থের গতীয় তত্ত্ব অর্থাৎ কাইনেটিক থিওরি অফ ম্যাটার হলো এমন একটি বিষয়, ইটস আ সাবজেক্ট দ্যাট উই নিড টু স্টাডি, কি যা আণবিক মডেল প্রয়োগ করে, মানে অণুর মডেল ক্রিয়েট করে সম্পূর্ণ তাত্ত্বিকভাবে পদার্থের তাপগতীয় ধর্মগুলিকে নির্ণয় করে। তাপগতীয় ধর্ম বলতে কোনগুলোকে? তাপমাত্রা, চাপ, আয়তন, এইগুলোকে শুধু নির্ণয়ই করে না, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে তুই আমায় বল পদার্থের গতীয় তত্ত্ব কি? তাত্ত্বিক মডেল, সম্পূর্ণ তাত্ত্বিকভাবে এটা বিশ্লেষণ করা হয়েছে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? নট অ্যাজিউমড, মডেল ক্রিয়েট করে সেইখানটাকে এক্সপ্লেন করে তাকে এক্সপেরিমেন্ট ওয়েতে প্লাস ক্যালকুলেটিভ মেথডে সেখান থেকে সবকিছু বার করা হয়েছে। এটা হচ্ছে পদার্থের আমাদের গতীয় তত্ত্ব। পদার্থের কঠিনের ক্ষেত্রে, কঠিন পদার্থের গতীয় তত্ত্ব তুই তবু বলতে পারিস, কঠিনের র্যান্ডম আমরা মোশন বুঝতে পারা যায়। তরলের ক্ষেত্রে এই গতীয় তত্ত্ব প্রায় নেই বললেই চলে। গ্যাসের ক্ষেত্রে সর্বাধিক, মানে মেনলি দিস ইজ ফোকাসড অন গ্যাস। পদার্থের মধ্যে গ্যাসটাকেই আমরা এখানে বেছে নিয়েছি, কারণ গ্যাসের অণু বা তরলের অণুগুলোকে তুই যদি হাই মানে ক্ষমতার সম্পন্ন, প্রচুর ক্ষমতা সম্পন্ন যদি তুই এ দিয়েও দেখিস, মাইক্রোস্কোপ দিয়ে দেখিস, তাহলেও তুই দেখতে পাবি না, দেখতে পাওয়া যায় না ওইগুলোকে। এত ছোট ছোট কণা, এত ছোট ছোট কণা যে দেখতেই পাওয়া যায় না। কিন্তু তাহলে বার করলেন কি করে? রবার্ট ব্রাউন কি করে সব দেখলেন? তিনি আলাদাভাবে এক্সপেরিমেন্ট করে তখন পস্টুলেটস দিয়েছিলেন, আলাদাভাবে এক্সপেরিমেন্ট করেছে। এইখান থেকে আণবিক গতি কি? আণবিক গতি হচ্ছে অণুগুলো সবসময় র্যান্ডম মোশনে থাকে, এলোমেলো ভাবে চতুর্দিকে সব সময় ছুটছে। এবং রবার্ট ব্রাউন বলেছিলেন যে তিনি সবসময় যে অণুগুলো স্ট্রেট লাইন বরাবর যাবে সেইটা বলেছিল, কিন্তু বাস্তবে পরবর্তীকালে দেখা গেল না, আরো দু ধরনের মোশনও হয়। এইটা হচ্ছে আণবিক গতি।
যেহেতু অণুগুলো সবসময়, গ্যাসের অণুগুলো সব সময় গতিশীল, সর্বদা গতিশীল, এবং সেই গতি কিরকম, এলোমেলো, সেটাকেই আমরা ব্রাউনীয় গতি বলবো। এখন ব্যাপন কি স্যার? ব্যাপন কি? ডিফিউশন। ডিফিউশন কি বলো দেখি, ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করতে পারে না, রাসায়নিক বিক্রিয়া করতে পারে না এরূপ দুই বা ততোধিক গ্যাস স্বতঃস্ফূর্তভাবে, আবার একটা পয়েন্ট বলতে তখন ভুলে গেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে মিশ্রণের ঘটনাকে ব্যাপন বলে। দুই বা তার বেশি গ্যাস যখন নিজেদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাবে। এখন অর্পণকে কেউ বলেনি যে তুই রোহিতের সঙ্গে বন্ধুত্ব কর, কেউ বলেছে জোর করে করানো? ওটাও ধর্ম। কেন না, মানুষ একা থাকতে পারে না, সঙ্গবদ্ধ অবস্থায় থাকে, সেই জন্যই তো সমাজ গড়ে উঠেছে। আরে ভাব না, নর্মাল ভাব, সমাজ কেন গড়ে উঠেছিল? সোসাইটি কেন গড়ে উঠেছিল? মানুষ সঙ্গবদ্ধভাবে থাকতে পছন্দ করে, একসঙ্গে। সেটা কি, তার একটা তো ধর্ম। কি ধর্ম? না, মানুষ একা থাকতে পারে না, মানুষ সঙ্গবদ্ধ অবস্থায় থাকতে পারে। তেমন গ্যাসের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে মিশে যাবে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া করবে না। এরকম রাসায়নিক বিক্রিয়া করলে তো বিক্রিয়া হয়ে যাবে। কেনই স্বতঃস্ফূর্তভাবে মিশে যাবে? এই যে স্বতঃস্ফূর্তভাবে মিশ্রণের প্রক্রিয়াটাকেই, ঘটনাটাকেই আমরা কি বলবো? ব্যাপন। তাহলে ব্যাপনের কারণ কি? কারণ কি? রোহিত আমাদের অর্পণকে ড্যাশের ড্যাশ দিচ্ছে, কারণ কি? নিশ্চয়ই আগে কিছু একটা ঘটনা ঘটেছে। ব্যাপনের কারণ হচ্ছে আণবিক গতি। রোহিত তো এমনি বন্ধুত্ব করেনি, স্বতঃস্ফূর্তভাবে বন্ধুত্ব করেছে। কেন? সঙ্গবদ্ধভাবে থাকতে চায়। তেমন গ্যাসের অণুগুলো এমনি মিশে যাচ্ছে না। কেন মিশছে? তাদের আণবিক গতির জন্য। অণুগুলো জায়গা চায়, চলতে আছে বান্টির সাবানের মতো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে ব্যাপনের কারণ কি? গ্যাসের আণবিক গতি বা গ্যাসের অণুগুলির আণবিক গতি। বুঝতে পেরেছিস? এরপর দেখব ব্রাউনীয় গতি কি। স্যার, ব্রাউনীয় গতি বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম এটা লক্ষ্য করেন। কি না, উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন, বোটানিস্ট। রবার্ট ব্রাউন জলে পরাগরেণু মিশিয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রেণুগুলির গতি লক্ষ্য করেন। আমি কি বললুম, উনি কিন্তু গ্যাস বা তরলের অণুগুলোকে দেখেননি। সেই অণুগুলোকে দেখা মানে নিয়ারলি ইম্পসিবল। এত শক্তিশালী মাইক্রোস্কোপ আমাদের কাছে নেই, অত শক্তিশালী। উনি কি করলেন, বাগান থেকে যে পরাগরেণুগুলো হয়, পলিং গ্রেন, পরাগরেণু হয় না ছোট ছোট, তাকে নিয়ে এসে তরলের উপরে ফেলে দিল। এবার শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে তিনি দেখতে পেলেন, তিনি দেখেন যে পরাগরেণুগুলি এলোমেলো ভাবে চারিদিকে নিরবিচ্ছিন্ন ভাবে ছোটাছুটি করছে। মানে নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি, র্যান্ডম মোশন করছে, অটোমেটিক। পরবর্তীকালে দেখা যায় কোন তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে পরাগরেণুর মতো সূক্ষ্ম কণা ভাসিয়ে দিলে কণাগুলিতে একই রকম অনিয়মিত গতির সৃষ্টি হয়। মানে এই পোলিং গ্রেনগুলোকে ছড়িয়ে সেটাকে লক্ষ্য করেছিলেন। তখন তিনি বললেন যে কোনো পদার্থ কি অ্যাটমিক অ্যাটমস দিয়ে তৈরি,
তারা মলিকিউলস গুলো দিয়ে তৈরি, মলিকিউলস গুলো কি হবে, তারাও তো অতি সূক্ষ্ম, এদের থেকেও সূক্ষ্ম, তারা ওই একই রকম গতিটাকে কি করবে, ফলো করবে না করবে না, সেই গতিটাকে বলেছে যে ব্রাউনীয় গতি। বুঝছিস না বুঝিনিস? ডাইরেক্টলি অণুগুলোকে লক্ষ্য করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যেমন ধর একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, 60 জন পড়া করেছে কিনা আমি বুঝতে পারবো না, ক্লাস ভালো কি খারাপ মানে পড়াশোনার দিক থেকে ভালো না খারাপ আমি বুঝতে পারবো না সবাইকে জিজ্ঞাসা করে। সময় আছে নাকি অত? 45 মিনিটের ক্লাসে অত কোশ্চেন জিজ্ঞাসা করা যায়? আমি বেছে বেছে 4-5 জনকে তুলে নিলাম, তুলে নিয়ে কোশ্চেন করে দিলাম, লাস্টের থেকে একটা, প্রথম থেকে একটা, মাঝখান থেকে দুটো, এরকম তুলে নিয়ে কোশ্চেন করে নিয়ে কি উত্তর দিচ্ছে। তার মানে কি ভালো ব্যাচ। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? লক্ষ্য করা। তরল বা গ্যাসের মধ্যে ভাসন্ত মানে সাসপেন্ডেড, ভাসন্ত মানে তরল বা গ্যাসের মধ্যে থাকা যে অণুগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কণার এ ধরনের অবিরাম অনিয়মিত গতিকে, বিচ্ছিন্ন এবং স্বতঃস্ফূর্ত গতিকে আমরা ব্রাউনীয় গতি বলে থাকি। এই যে র্যান্ডম মোশন করছে, মনে কর এটা একটা অণু, এই 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 এইটা একটা অণু গিয়ে এরকম ভাবে ধাক্কা মারছে, র্যান্ডম মোশন করছে। দেখ, all the lines, all the paths that followed by the particles are straight line। তার মানে এগুলো ট্রান্সলেশনাল মোশন করছে। সবাই যে ট্রান্সলেশনাল মোশনই করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। ট্রান্সলেশনের সঙ্গে ভাইব্রেশনও করতে পারে, তার সঙ্গে সঙ্গে রোটেশনাল মোশনও করতে পারে, পরবর্তীকালে জানা গেছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এটা হচ্ছে ব্রাউনীয় গতি, মানে যে গ্যাসীয় পদার্থের সূক্ষ্ম সূক্ষ্ম কণা, দ্যাট মিনস অণু, সেই অণুগুলো র্যান্ডম মোশন করছে। এই র্যান্ডম মোশনটাকেই আমরা কি বলি? ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। বুঝেছো? আচ্ছা, নেক্সট দেখ, তাহলে এই ব্রাউনীয় গতির কিছু বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ স্যার, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি কি? স্যার এইটা দিতে পারে যে ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি কি। বাইরেকার পরীক্ষায় এই সব জায়গা থেকে অ্যাজারশন তোলে, মানে এইগুলো ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাকশন পার্ট থেকেই বেশি অ্যাজারশন তোলে। এই গতি স্বতঃস্ফূর্ত, চিরস্থায়ী, নিরবিচ্ছিন্ন এবং এলোমেলো। আমি বলেছিলাম না 4টে কি পয়েন্ট আছে। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই ঘটে, কারোর কোনো দায়ী নয়। এই যে রোহিত অর্পণের সঙ্গে বন্ধুত্ব করেছো, এমনি ওই কেউ জোর করে বন্ধুত্ব করায় না। চিরস্থায়ী মানে কি, মানে থাকবেই সব সময়। নিরবিচ্ছিন্ন মানে কারো মানে ও নিজে কোনো ঠিক করে না, স্বতঃস্ফূর্ত ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে, এলোমেলো ভাবে চলতে থাকছে গতিটা। দুটি কণার গতি কখনোই একই রকম নয়, এমনকি খুব কাছাকাছি দুটি কণার গতিও একরকম নয়। মানে গ্যাসের অণুগুলোর প্রত্যেকের বেগ আলাদা আলাদা হয়, একজনের সঙ্গে আর একজনের বেগ সমান নয়। সেই জন্যই তো তুই বলেছিলিস ক্লাস 10-এ, গ্যাসীয় অণুগুলির বেগ 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে, সবার সমান, এই সবার আলাদা আলাদা। যেমন মনে কর 10টা অণু আছে, 10টা, একজন 1 নম্বর 2, 1 2 3 4 5 6 7 8 9 10, সবার বেগ আলাদা। V1 is not equal to V2 and V1 is not equal to V3, V2 is not equal to V3, V1 V2 V3 V3 V4 V5 V6 V7 এরকম করে যত বেগ আছে সবগুলো আলাদা। এবার বেগের আবার 3টে উপাংশ হবে না, এই যে along x axis, along y axis, along z axis, কারণ বেগ ভেক্টর রাশি। কিন্তু C1x is exactly equal to C2x, C3x, C4x, C5x, x অক্ষ বরাবর প্রত্যেকের বেগ একই। C1 is not equal to C2, but C1x is equal to C2x, C1y is equal to C2y, C1z is equal to C2z। এরকম ভাবে বলতে পারি আমরা, পরবর্তীকালে আসবো, কারণ চাপ সব দিকে সমান থাকে। পাস্কাল বলেছিলেন চাপ সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয়, পরে আসবো। পাত্রের নড়াচড়ার ওপর এই গতি নির্ভর করে না, মানে তুই যে পাত্রটাকে এরকম ভাবে নাড়াচ্ছিস হয়তো তার জন্য যে ওর গতিতে ইম্প্যাক্ট পড়বে তা নয়। তাহলে ব্রাউনীয় গতি কি?
পাত্রের নড়াচড়ার উপরে অণুগুলোর যে ব্রাউনীয় গতির উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। ফেমাস পয়েন্ট স্যার। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে কণাগুলির বেগ বৃদ্ধি হয়। ফেমাস পয়েন্ট। যত তাপমাত্রা বাড়াবি তত এদের বেগ বৃদ্ধি হবে। ওই জন্যই তুই একটা কনক্লুশন করেছিলিস যে গতি শক্তি বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে। তাপমাত্রাটাই হচ্ছে কি অণুগুলোর গতি শক্তি সমানুপাতে বৃদ্ধি পায়। পড়েছিলিস ক্লাস 10-এ, এখানে আবার পড়বি। কণাগুলি যত ক্ষুদ্র হয় তাদের বেগ তত বৃদ্ধি পায়। মানে ধর নাইট্রোজেন আর হাইড্রোজেনের অণুগুলো মনে করে একটু ক্ষুদ্র নাইট্রোজেনের তুলনায়, তাহলে হাইড্রোজেনের অণুগুলোর কি বেগও বেশি হবে নাইট্রোজেনের থেকে। মাধ্যমের সান্দ্রতা যত কম হয় কণাগুলির বেগও তত বেশি হয়। তাগড়া জায়গা, এখান থেকে অ্যাজারশন তোলার হেভি সুন্দর জায়গা, যে সান্দ্রতা যার যত কম তাদের তত বেগ, সেই মাধ্যমের অণুগুলোর তত বেগ বেশি হবে। ভাসন্ত কণাগুলির রাসায়নিক প্রকৃতির উপর এই গতি নির্ভর করে না। ভাসন্ত যে কণাগুলো আছে তার উপর রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করবে না। রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করলে কি হবে? রাসায়নিক বিক্রিয়া করবে। বুঝেছিস? এটাও একটা ভালো জায়গা। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ব্রাউনীয় গতির জন্য লক্ষণীয়, মাথায় রাখতে হবে এগুলো। নেক্সট কি বলছে স্যার, এই যে ব্রাউনীয় গতির ব্যাখ্যা কিরকম ভাবে দিল, কিভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখ। বলছে ব্রাউনীয় গতির ব্যাখ্যা। ব্রাউনীয় গতি আবিষ্কারের, এসব না লেখে এইখানটা দেখ। গতীয় তত্ত্বের সাহায্যে ব্রাউনীয় গতির সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কার সাহায্যে? গতীয় তত্ত্বের সাহায্যে। আমরা জানি সম্ভব, গতি সম্ভব তো। তরল বা গ্যাসের অণুগুলি সর্বদা এলোমেলো ভাবে ছুটছে, ফলে ভাসন্ত কণাগুলির, যেমন ধূলি কণাগুলির সঙ্গে এদের অনবরত কি সংঘর্ষ ঘটছে, এবং সেই সংঘর্ষগুলো কি সংঘর্ষ? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এর ফলে কি হচ্ছে বলতো? শক্তির কোনো লস হচ্ছে না। যা গতিশক্তি ছিল ধাক্কা মারার পরেও কি থাকছে? গতিশক্তি একই থাকছে, প্লাস তাদের ভরবেগও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। সংঘর্ষের আগে আর পরে একই থাকছে। ভাসন্ত কণাগুলিকে সবসময় চারিদিক থেকে তরল কিংবা গ্যাসের অণুগুলি ধাক্কা মারে। তাই ভাসন্ত কণাটি আকারে বড় হলে অণুগুলির আঘাত কণার উপর সব দিক থেকে সমানভাবে পড়ে। এর ফলে কণাটির উপর লব্ধি বল শূন্য হয় বলে কণাটি স্থির থাকে। যখন কণাটা বড় হয় তখন অনেকটা স্পেস আছে, নানা দিক থেকে ফোর্সগুলো পড়ছে, ধাক্কা মারছে, তার ফলে যে বলটা তৈরি হয় সেটা লব্ধি বলটা, অনেকগুলো মনে কর বল হয়েছে, সেই বলের লব্ধি বলগুলো কত? ওই বলগুলোর লব্ধি বল কত? শূন্য হলে স্থির থাকবে। কিন্তু যখন ছোট হবে কণাগুলো তখন কি অতটা স্পেস পাচ্ছে না, দুটো তিনটে বল কাজ করছে, তখন দুটো তিনটে বলের লব্ধি শূন্য হয় না, যার ফলে কি ওরা চলমান বলেই এরা কি হচ্ছে? যেদিকে বল বেশি লব্ধি বলের দিকে মুভমেন্ট নিচ্ছে। এই কারণেই জলে ভাসমান কাঠের টুকরো বা অন্য কোনো ভাসমান বস্তুতে ব্রাউনীয় গতি দেখা যায় না, কারণ কাঠের গুঁড়োগুলো অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু পদার্থের বা গ্যাসের অণু বা তরলের অণুগুলোর তুলনায় অনেক বড়। কিন্তু ভাসন্ত কণাটি আকারে খুব ক্ষুদ্র হলে এর ওপর অণুগুলির আঘাত চারদিক থেকে সমানভাবে পড়ে না। ওই যেটা বললাম, লব্ধি বল শূন্য হয় না ছোট হলে, ফলে একটি লব্ধি বল পাওয়া যায় এবং কণাটি লব্ধি বলের অভিমুখে গতিশীল হয়। আণবিক সংঘাতগুলি বিশৃঙ্খল বা এলোমেলো বলে লব্ধি বলের মান সর্বত্র এবং সব সময় সমান নয়, বা লব্ধি বলের অভিমুখও সবসময় একই দিকে হয় না। এর ফলে কণাটা অনিয়মিতভাবে অবিরাম চারিদিকে ছুটছে, এটা আমরা বুঝতে পারি। ফলে এর দ্বারাই এটাই ব্যাখ্যা, ব্রাউনীয় গতির ব্যাখ্যা হচ্ছে এটাই। যখন কণা ছোট হবে তার উপর অনেক ধরনের বল পড়বে, লব্ধি বলটা শূন্য হয় না, কিন্তু যখন কণাটা বড় হবে স্পেস অনেক বেশি, অনেক বল কাজ করবে, ফলে তার লব্ধি বলটা কত হয়ে যায়? তার উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধি বল শূন্য হয়ে যায়, ফলে সে স্থির থাকে। নেক্সট দেখ, এগুলো শুধু রিডিং মারবি, সাধারণত দেয় না পরীক্ষায়, শুধু তোর কনসেপ্টের জন্য বলা, আর কিছু নয়। এরপর গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। এখন স্যার স্বীকার্যগুলো পড়তো না? 3টি মূল স্বীকার্য ছিল, বইতে 8খানা না 7খানা স্বীকার্য ছিল ক্লাস 10-এ। সেম জিনিস আবার পড়তে হবে, আর ইম্পর্টেন্ট টু রিডিং। ক্লাস 10-এ পড়তো, এখন তোকে দেবে না আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো, ওরকম কোশ্চেন হয় না।
ওরম কোশ্চেন তুই এক্সপেক্ট করবি নি। হয়েছে? কি কি স্বীকার্য? এই প্রথম হচ্ছে কি, সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি। গ্যাস মানে কি? অণু। একই গ্যাসের সকল অণুগুলি সব বিষয়ে একই রকমের, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলি বিভিন্ন ধরনের। মানে হাইড্রোজেনের সবকটা অ্যাটম একই, হাইড্রোজেনের সব অণু একই অণু ধরে নেব, মানে অণুগুলোকে গোলক ধরবো। হাইড্রোজেনের একটা অণু যা, অন্য সব অণুগুলো একই ধরবো। কিন্তু নাইট্রোজেনের একটা অণু যা, নাইট্রোজেনের সব অণুই একই ধরনের, কিন্তু হাইড্রোজেন আর নাইট্রোজেনের অণুগুলো একই ধরনের নয়। মানে পুরো ভাব একটা স্টিমুলেটেড জোনের মধ্যে যেন আছে। আমি বলতেই পারি আমার সাপেক্ষে এর ভর আলাদা, এটা রিলেটিভ ব্যাপার। ইউনিভার্সের রেসপেক্টে ওর ভর আমার ভর সব একই। মনুষ্য প্রজাতির ভর একই। উই আর দ্য পার্টিকেলস। আমরা মনুষ্য অণু, বাঘ আলাদা অণু, ব্যাঘ্র সমাজে চলে যাবে। রেপটাইল আলাদা আলাদা প্রজাতি, পড়েছিস না? তাদের বেশ কিছু ধর্ম ছিল। এবার যখনই যাদের মধ্যে আলাদা আলাদা ধর্ম বিশিষ্ট হলেই কি হবে? জোন চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে কি হবে? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হবে না? হবে না। ওই জন্য মানুষ আর বাঘ একসঙ্গে থাকতে পারে না। প্রজাতি আলাদা, তো ওদের জোন আলাদা, আমাদের জোন আলাদা, এরকম ভাবে তো ভাবতে পারবি। নাইট্রোজেনের প্রতিটা অণু একই ধরে নেওয়া হয়েছে সব, সমস্ত দিক থেকে। অল দ্য প্রপার্টিজ আর সেম ফর নাইট্রোজেন মলিকিউলস, অল দ্য প্রপার্টিজ ফর হাইড্রোজেন অ্যাটমস আর হাইড্রোজেন মলিকিউলস আর সেম। কিন্তু হাইড্রোজেন আর নাইট্রোজেনের সব অণুগুলোর ধর্ম একই নয়, আলাদা আলাদা। বুঝতে পেরেছিস? নেক্সট পস্টুলেটস কি হচ্ছে? গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো আচরণ করে, এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিছু তো আয়তন থাকবে গ্যাসের অণুগুলোর, তাকে তো তুই বাদ দিতে পারবি না, নগণ্য ভাবতে পারিনিস। এই 2 নম্বর পয়েন্টটাই আদর্শ গ্যাসকে, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে বিচ্যুত করেছে। নেক্সট, অণুগুলি সর্বদাই গতিশীল। এই গতি সম্পূর্ণ এলোমেলো, অর্থাৎ অণুগুলি সম্ভাব্য সকল দিকে ধাবমান এবং এদের বেগ 0 থেকে অসীমের মধ্যে যে কোনো মানের হতে পারে, যেটা বলবো। বুঝতে পেরেছিস? নেক্সট, অণুগুলি দৃঢ় এবং আদর্শ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। প্রত্যেকটা অণু কি? গোলক। আর তাদের ভর কি? বিন্দু ভর। অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে এবং পরস্পরের সঙ্গে অনবরত যে সংঘর্ষ করে, সেগুলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? গতিশক্তি, গতিবেগ অপরিবর্তিত থাকবে। মানে গতিবেগ নয়, দ্রুতি বলতে পারিস। গতিবেগের দিকটা তো চেঞ্জ হতেই পারে, দ্রুতিটা একই থাকবে। ধাক্কা লাগার আগে আর ধাক্কা লাগার পরে দ্রুতি মানে মান। গতিশক্তি সংরক্ষিত থাকবে। আর কি থাকবে? ভরবেগ সংরক্ষিত থাকবে। কিন্তু গতিশক্তি ও রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। ওইখানে গতিবেগ অপরিবর্তিত, ঠিকই বলেছে। গতিবেগ মানে মান প্লাস দিক, তো দিক তো চেঞ্জ হতেই পারে। ভাব, আমি এই দিক থেকে ওই দেয়ালে গিয়ে ধাক্কা মারছি, বেগ কোন দিকে? এইদিকে। ধাক্কা মেরে আবার এইদিকে আসবে যখন, কি বেগ তো আলাদা, ডাইরেকশন আলাদা, ভ্যালু সেম। হয়েছে? নেক্সট পস্টুলেটস বলছে, মানে পরবর্তী স্বীকার্য দেখ, গ্যাস অণুগুলি এতই ক্ষুদ্র এবং কোনো ছোট পাত্রে অণুর সংখ্যা এতই বেশি যে স্থিতাবস্থায় পাত্রের অভ্যন্তরে বিভিন্ন অংশে গ্যাসের ধর্মগুলি অভিন্ন হয়। গ্যাসের অণুগুলো অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। অণুগুলি পরস্পরের সঙ্গে বা পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। কিন্তু বাস্তবে কি হয়? বিন্দু ভর হলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই 6 নম্বর পয়েন্টটা তোকে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে আলাদা করেছে। তুই আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নিবি যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই অণুগুলোর মধ্যে, কিন্তু বাস্তবে হয় না, কিছু অন্তত আকর্ষণ বল থাকবেই। 7 নম্বর, যে সময় ধরে একটি সংঘর্ষ ঘটে তা মুক্ত পথ অতিক্রম করার সময়ের তুলনায় অতি নগণ্য। মানে যতটা দূরত্ব যাচ্ছে তার জন্য একটা সময় লাগবে, মনে কর 1 সেকেন্ড লাগে একটা ধাক্কা মারতে। একটা ধাক্কা মারতে যে পথটা যেতে হয় সেটাই তো গড় মুক্ত পথ, সেটা যেতে মনে কর 1 সেকেন্ড সময় লাগবে। কিন্তু ধাক্কাটা 0.1 সেকেন্ড, 0.1 ন্যানো সেকেন্ড হয়। 1 ন্যানো সেকেন্ড মানে ওইটা অনেক তুলনামূলক কম লাগে। যেতে যতটা সময় লাগে
ধাক্কা মারতে তার থেকে অনেক 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 কম সময় লাগে। যেহেতু গ্যাস অণুগুলি পাত্রের ভিতর থাকে, এখান থেকে দুটো জিনিস বিশাল ইম্পর্টেন্ট। কি শিখলুম? গ্যাস পাত্রের অভ্যন্তরীণ আয়তনই হলো গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন মানে গ্যাস পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন, গ্যাসের অণুগুলির আয়তন নয়। গ্যাস পাত্রের আয়তনটাই কি? গ্যাসের আয়তন। আর একটা, গ্যাস অণুগুলির ভরের সমষ্টি হলো কি? গ্যাসের ভর। গ্যাসের ভর মানে গ্যাসের অণুগুলোর ভর। এবার প্রতিটা অণুর ভর কি হবে? সেম হবে, তুই বলেছিস একই রকম। তাহলে মনে কর প্রতিটা অণুর ভর এম, ছোট হাতের এম, ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে, তাহলে গ্যাসটার ভর কত হবে? এম ইন্টু এন। একটা অণুর ভর এম, এন সংখ্যক অণুর ভর কত হবে? এম। এইখান থেকে এই ছিল হচ্ছে গ্যাসের, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। এগুলো ধরে নেওয়া হয়েছে, দিস আর দ্য পস্টুলেটস, তাত্ত্বিকভাবে এগুলোকে আমরা ধরে নিয়েছি। এরপর হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ কি? স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইখান থেকেই গড় মুক্ত পথের রাশিমালাটা আমরা বার করব। গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ কি? একটা অণুগুলো ধাক্কা মারবে, কারণ অনেক অণুর সংখ্যা। এই যে আমি আগে বললাম না যে তোদের বেগ, একটা অণুর বেগ কি 0 থেকে অসীম হতে পারে এবং সবার বেগ সমান নয়। এখন যদি তোর ছুটি ঘোষণা করে দিই, বাইরে বেরোলে সবার বেগ আলাদা। কে একটু তো পাই পাই করে ছুটবে, কে দেখবি একটু হেলে দুলে আস্তে আস্তে যাচ্ছে, সবার বেগ আলাদা। দেখবি সাইকেল নিয়ে গেলেও একই সঙ্গে সবাই একইভাবে যেতে পারবি না, যেতে পারবি জোর করে নিয়ে যেতে হবে আর কি, এরকম। সেই রকম গড় মুক্ত পথ মানে কি? বলছে পরপর দুটি সংঘর্ষের মধ্যে, কার? অণুগুলোর। পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় মধ্যে অতিক্রান্ত অণু দ্বারা অতিক্রান্ত গড় দূরত্বকে গড় মুক্ত পথ বলে। গড় মুক্ত পথ বলে। এই অনুযায়ী যদি আমরা ভাবি, ধরি একটি অণু মোট ডি দূরত্ব অতিক্রান্ত করতে যদি গ্যাসে উপস্থিত অন্যান্য অণুগুলির সঙ্গে ক্যাপিটাল এন সংখ্যক সংঘর্ষ করে, তবে মানে মনে কর এইখান থেকে এতটা দূরত্ব আছে গ্যাস পাত্রের মধ্যেই, অণুটাকে এইখান থেকে এইখানে গিয়ে এইখান পর্যন্ত পথ দেখছি, এইখান থেকে গিয়ে এই অণুটাকে ধাক্কা মারবে, এই অণুটাকে ধাক্কা মারবে। আমি সায়নকে গিয়ে ধাক্কা মারবো, আমার কাছে পসিবল, এটা হচ্ছে দূরত্ব, আমাকে ট্রাভেল করতেই হবে। এর মধ্যে কতগুলো অণু আছে ভাব, তাদের সঙ্গে আমার ধাক্কা লাগবে। যদি এরকম ক্যাপিটাল এন সংখ্যক ধাক্কা হয়, তবে গড় মুক্ত পথ একে ল্যামডা দিয়ে লেখা হয়। ল্যামডা ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সংঘর্ষের সংখ্যা। বাট দেখ সংঘর্ষের সংখ্যা কি?
সংখ্যা, ওর কোনো একক নেই, দূরত্বের যে একক সেটাই। ইনফ্যাক্ট এই যে গড় দূরত্বগুলো অ্যামস্ট্রং এ মাপা হয়, কিসে? অ্যামস্ট্রং ইউনিটে, খুব ছোট, বুঝেছে? এখন তার মানে গড় মুক্ত পথ বলতে কি বুঝবো? মোট দূরত্ব বাই কতগুলো সংঘর্ষ করছে, মোট দূরত্ব বাই সংঘর্ষ সংখ্যা। মানে অণুটা ধাক্কা মারবে, একটা অণু আর একটা অণুকে ধাক্কা মারবে, তার মধ্যে যে দূরত্ব, ওটাই গড় মুক্ত পথ না। একটা অণুকে যে ধাক্কা মারবে তার মধ্যে যে পথ, সেইটা ডিভাইডেড বাই ওই অণুগুলো কত অন্যান্য অণুগুলোর সঙ্গে কতগুলো সংঘর্ষ করছে, দূরত্ব বাই সংঘর্ষের সংখ্যা। এই সংঘর্ষটা কাদের সঙ্গে করবে? অন্যান্য উপস্থিত অণু। মানে আমি যদি এখন সায়নকে গিয়ে ধাক্কা মারতে যাই, আমার পসিবল অনেকগুলো ধাক্কা হবে, এইখানে অনেকগুলো ধাক্কা হবে। আর র্যান্ডম তো, আমিও তো র্যান্ডম যাচ্ছি। র্যান্ডম মোশন কারা করে? র্যান্ডম মোশন করে কারা? ঐতিহাসিক মাতালরা, দেখবি সবসময় মোশনের মধ্যে আছে, ওরা সবসময় মোশনের মধ্যে আছে, বুঝতে পেরেছিস? এই এনার্জি দরকার নেই, এই যে র্যান্ডম মোশন করছে, এনার্জি দরকার নেই। মাতালগুলো এরকম করে যে র্যান্ডম মোশন করছে, তার জন্য এনার্জি দরকার, সে তার এনার্জি ড্রিঙ্কস নিচ্ছে। গ্যাসের অণুগুলোর কাছে একটা করে এনার্জি থাকে, গতিশক্তি, সেটা যোগান দেবে কে? তাপমাত্রা দিচ্ছিস, তাপমাত্রা একটু খেয়ে নিল, ব্যাস মোশন, বুঝতে পেরেছিস? এবার এই গড় মুক্ত পথের রাশিমালাটা আমরা নির্ণয় করব। অণুগুলোকে কি ধরেছি? গোলক। এবার ভাব, অণুগুলো অ্যাকচুয়ালি গোলক নয়, কিন্তু আমরা ধরেছি গোলক। গোলকের কেন্দ্রটা হচ্ছে অণু, তাহলে গোলকের ব্যাসার্ধ নেবো না ব্যাস নেবো? ব্যাস নিয়েই কাজ করি। ব্যাসার্ধ তো আরো ক্ষুদ্র, আর ব্যাস যেভাবে পরিবর্তিত হয় ব্যাসার্ধ তো সেরকম ভাবেই পরিবর্তিত হয়। ব্যাসকে যদি বাড়াস ব্যাসার্ধ বাড়বে, ব্যাসকে যদি কমাস ব্যাসার্ধ কমবে, সমানুপাত। ব্যাস নিয়েই আমরা এখানে আলোচনা করব, অণুর ব্যাস নিয়ে আলোচনা করব। হেডিং মারো, গড় মুক্ত পথের রাশিমালা। স্যার গড় মুক্ত পথের রাশিমালা, এই যে ল্যামডা, তার ভ্যালুটা কি আসে আমরা বার করব। ফর্মুলা আমরা জেনেছি, ল্যামডা সমান কি? ডি বাই এন, দূরত্ব বাই সংঘর্ষের সংখ্যা। স্যার এইখানে আমি এইগুলো হচ্ছে অণুগুলোকে গোলক ভেবেছি, সেই গোলক। এটা পরপর তিনটে অণুকে বুঝিয়েছি আমি। অণুটা যে কোনো একটা অণু মনে কর ভি বেগে যাচ্ছে, স্যার সব অণুই গতিশীল, কিন্তু তুই গণনার সুবিধার্থে, গণনার মানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি ধরি? যে একটাই গতিশীল ধরে আমরা সব বার করেছি, জাস্ট ফর দ্য ক্যালকুলেশন, না হলে আরো কমপ্লেক্স হয়ে যেত ব্যাপারগুলো। ওই জন্য এই অণুটার ব্যাস কত? সিগমা। কত? সিগমা। অণুর সাধারণত আমরা ব্যাস নিয়েই কথা বলি, দেখবি সেই কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন পড়েছিস না? প্রকৃত দ্রবণ, অপ্রকৃত দ্রবণ, সেখানে অণুর ব্যাস ধরেছিলিস না? অণুর ব্যাস ধরেছিলিস না ব্যাসার্ধ? ব্যাস ধরেছিলিস 10⁻⁵ সেন্টিমিটার, এরকম ধরেছিলি নেই? কেন ধরেছিলিস? ব্যাস নিয়েই আমরা অণুকে কথা বলি। অণুর ব্যাসার্ধ অনেক ছোট, অণু জিনিসটাই তো অনেক ছোট, তার আবার ব্যাসার্ধ মানে আরো কম হয়ে যাবে, ওই জন্য ব্যাস নিয়ে পরিকল্পনা করছি। তার মানে এই অণুটা থেকে এই অণুটার পর্যন্ত দূরত্ব কত? এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হলে এটা ব্যাস নয়? তাহলে অণুর ব্যাস হচ্ছে সিগমা, এ ভি বেগে যাচ্ছে। এখন ধরি একটি আবদ্ধ পাত্রে ভি আয়তন গ্যাস নিয়েছি আমি, কি? ভি আয়তন গ্যাস আছে একটা আবদ্ধ পাত্রে, তার মানে পাত্রের আয়তন কত? ভি, সেটাই তো গ্যাসের আয়তন হয়। সেই ভি আয়তনের মধ্যে ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে, কি? ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে। তাহলে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা ছোট এন সমান কত হবে? ভাব, ভি আয়তনে আছে ক্যাপিটাল এন, একক আয়তনে কত? এন বাই ভি। এইটা মাথায় রাখবি। ছোট এন কি? তোকে এরকমও লিখতে পারিস যে একটি আবদ্ধ পাত্রে ছোট এন সংখ্যক, একক আয়তনে ছোট এন সংখ্যক অণু আছে। একক আয়তন মানে কি? আয়তন দিয়ে ভাগ। তাহলে কি স্যার এই একক আয়তন, এই ছোট এনটা কি? একক আয়তনে অণুর সংখ্যা, নট অণুর সংখ্যা। ছোট এন কি? একক আয়তনে অণুর সংখ্যা। পরবর্তীকালে 12-এ উঠে সেম জিনিস দেখবি ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রনগুলো সেম নেচার ফলো করে, তারও কি আছে? একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা।
তাহলে দেখ সংখ্যা, মোট সংখ্যা বাই মোট আয়তন, তাই নয়? স্যার কোনো কিছুকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ঘনত্ব। ভর বাই আয়তন ভর ঘনত্ব, জন্ম বাই আয়তন জন্ম ঘনত্ব, মৃত্যু বাই আয়তন মৃত্যু ঘনত্ব আছে। আচ্ছা, শক্তি বাই আয়তন কি হয়? শক্তি ঘনত্ব। তাহলে অনুসংখ্যা বাই আয়তন কি লিখবো? আণবিক ঘনত্ব। আণবিক ঘনত্ব। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল একটা। তাহলে গ্যাসের আণবিক ঘনত্ব মানে কি? একক আয়তনে কতগুলো অণু আছে। দিস ইজ মলিকিউল ডেন্সিটি। কি? মলিকিউল ডেন্সিটি ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট পার ইউনিট ভলিউম। একক আয়তনে কতগুলো অণু আছে তাকেই বলবো আণবিক ঘনত্ব, বা অণুর সংখ্যা ঘনত্ব, বা আণবিক সংখ্যা ঘনত্ব লিখতে পারিস, বা আণবিক সংখ্যা ঘনত্ব। তুই তো অণুর সংখ্যাই লিখেছিস, তাই না? বুঝেছো? আচ্ছা বেশ, এন তো স্যার বুঝতে পারলুম। এরপর দেখ, ধরি প্রতিটি অণুর ব্যাস হলো সিগমা, যেটা বললুম সেটা ধরেছি। আচ্ছা, দুটি অণুর মধ্যে সংঘর্ষের সময় অণু দুটির কেন্দ্রের মধ্যে ব্যবধান, যখন দুটো অণু ধর এরকম গোলক, আচ্ছা এইখানেই দেখ না, এই যে অণুগুলো সংঘর্ষ হচ্ছে মানে কি? তাদের মধ্যে কেন্দ্রের মধ্যে ব্যবধান নয়। অণুগুলো সংঘর্ষ মানে কেন্দ্র কেন্দ্র তো নয়, আমি তো এরকমই পরিকল্পনা করব, কারণ তো গোলক। তাহলে এদের মধ্যে ব্যবধান কত হবে? সিগমা নয়, তাদের ব্যাসের সমান নয়। একটা অণু, এই একটা অণু, এই একটা অণু যখন ধাক্কা মারবে এদের সারফেসটা তো টাচ হবে, তাই তাদের মধ্যে ন্যূনতম ব্যবধান কত হতে হবে? অণু থেকে অণুর ব্যাস। এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাস নয়? তাহলে পরপর একটা অণুর সংঘর্ষ করা মানে তাদের মধ্যে ন্যূনতম গ্যাপ কত হবে? সিগমা, মানে অণুটার ব্যাস। কে বুঝতে পারিনিস বল? এই অণুটা যখন এই অণুটাকে ধাক্কা মারবে, এই তো ধাক্কা অবস্থায় আছে, দেখ এই যে ধাক্কা অবস্থায় আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত? সিগমা নয়? সিগমা, সেটাই লিখেছি। গণনার এই ব্যবধান সিগমা। গণনার সরলীকরণের জন্য আবদ্ধ গ্যাসের অণুগুলির মধ্যে যে কোনো একটি অণুই গতিশীল ধরে নেওয়া হয়। আমি তোকে বললাম শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার্থে এসব আমরা করি, একটা অণুকে ধরে নিয়েছি। সেই গতিশীল অণুটার আমি দ্রুতি কত ধরেছি? ভি। দ্রুতি, নট বেগ। বেগ বলতে পারবো না, কারণ যে কোনো দিকে হতে পারে। সেই বেগের আবার তিনটে অক্ষ বরাবর তিনটে উপাংশ হবে, সেগুলো পরে আসবো একটু পরে। অণুটার দ্রুতি হচ্ছে এত। এখন বল, গতিশীল অণুটি দ্বারা এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ডি সমান কত হবে? এক সেকেন্ডে। ধর কারোর বেগ, কারোর দ্রুতি 5 মিটার পার সেকেন্ড, এর মানে কি 1 সেকেন্ডে কত যায়? 5 মিটার। তাহলে কারোর যদি দ্রুতি ভি হয় 1 সেকেন্ডে কত যাবে? ইনফ্যাক্ট এরকমও ভাবতে পারি, স্যার কেন আপনি 1 সেকেন্ডে নিচ্ছেন? ওইখানে একক আয়তন ধরেছিলাম, এখানে সময়টাও কি নিতে হবে? একক সময়। দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন 1 সেকেন্ড, সেই জন্য নিচ্ছি। এখন তুই বল না, এমনিও বল না, দূরত্ব সমান কি হয়? স্পিড ইন্টু টাইম। টাইম কত? 1 সেকেন্ড। স্পিড কত? ভি, বা ডি সমান ভি। দেখ দূরত্বটা আমি পেয়ে গেলুম ভি। 1 সেকেন্ডে কত দূরত্ব গেছে? ভি দূরত্ব গেছে। তাহলে 1 সেকেন্ডে এই মনে কর ডি দূরত্ব গেছে, তাহলে আয়তন হবে না 1 সেকেন্ডে এখানে আয়তন তৈরি হবে না? 1 সেকেন্ডে এখানে আয়তন কিছু কভার করবে না? কতগুলো অণু আছে ওই আয়তনে? তুই একক আয়তনে অণুর সংখ্যা কত ধরেছিস? ছোট এন। চলার পথে এই যে অণুটা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থাতে তো 1 সেকেন্ডে কত এসছে? ভি দূরত্ব, সেটাকে তুই কি বলেছিস? গড় দূরত্ব সেটাই তো বলেছিস। অতিক্রান্ত দূরত্ব ডি সমান কত পেলি? ভি। 1 সেকেন্ডে যে আয়তনের মধ্যে অন্য কোনো অণু উপস্থিত থাকলে, একক আয়তনে মানে 1 সেকেন্ডে মনে কর এখান থেকে যে এখানে এসছে একটা আয়তন কভার করেছি, এর মধ্যে যে যে অণুগুলো থাকবে তার সঙ্গে সংঘর্ষ করবে। ভাব, আমি 1 সেকেন্ডে এইখান থেকে ট্রাইপড পর্যন্ত গেছি, তাহলে এর মধ্যে যারা আছে তাদের সঙ্গে তো আমি সংঘর্ষ করবো। আমি ট্রাইপডের বাইরের অণুগুলোর সঙ্গে সংঘর্ষ করতে পারবো না। তাহলে 1 সেকেন্ডে যে অণুটা দূরত্ব অতিক্রম করেছে
সেই দূরত্ব রিলেটেড যে আয়তন, মানে ওই 1 সেকেন্ডে যে আয়তন কভার করেছে গ্যাসের অণুটা, তার মধ্যে যে যে অণুগুলো আছে তাদের সঙ্গে ধাক্কা করবে, তাই নয়? তাহলে সংঘর্ষ ঘটবে, তা হলো কত হবে বল। স্যার এই যে এই আয়তনটা কিরকম, চোঙাকার নয়? এই যে 1 সেকেন্ডে এঁকেছি, এটা চোঙাকার নয়? লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয় বল? পাই আর স্কোয়ার। এইখানে এইচ, এখানে আর তো নেই, আর এর বদলে কি আছে? সিগমা আছে। ব্যাসার্ধ নেই মানে ব্যাস আছে, চলো ব্যাস লিখে দাও। পাই পাই সিগমা স্কোয়ার, সিগমাটা বাজে হয়ে গেছে, ঠিক করে দাও। পাই সিগমা স্কোয়ার, 1 সেকেন্ডে কত দূরত্ব গেছে? ডি। লিখতে পারবো? তার মানে এটা একক আয়তন দেখে নিছি যে একক আয়তনটা কত, তাহলে সেইটাকে আমি লিখতে পারবো কত? পাই সিগমা স্কোয়ার ভি। লিখতে পারবো না? ডি সমান তো ভি এসছে আমার। এবার এটাই তো একক আয়তন রে। 1 সেকেন্ডে যে আয়তন দখল করে মানে কি একক আয়তন নয়? কতটা গেছে? এই একক আয়তনের মধ্যে তুই কতগুলো অণু ধরেছিলিস? এন সংখ্যক। তাহলে প্রতি 1 সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা ক্যাপিটাল এন সমান বলো একক আয়তন পাই সিগমা স্কোয়ার ভি ইন্টু কতগুলো একক আয়তনে অনুসংখ্যা কত? ছোট এন। এতগুলো কলিশন করবে না। আমি দেখে নিলাম এই যে এইখান থেকে ট্রাইপড পর্যন্ত দূরত্ব আমার, এই দূরত্বের মধ্যে যে আয়তনটা আমি কভার করেছি তার মধ্যে কে কে আছে? শিবম আছে আর একটা শিবম একা আছে। তাহলে আমার সম্ভাব্য কতগুলো সংঘর্ষ হবে? একটা। যদি 5 জন থাকতো কত হতে হবে? এই আয়তন ইন্টু 5, কারণ একক আয়তনে তুই সংঘর্ষ সংখ্যা, এই একক আয়তনে অণুর সংখ্যা ধরেছিলিস। এতগুলো সংঘর্ষ। ডি পেয়ে গেছি, এন পেয়ে গেছি, অতএব গড় মুক্ত পথ ল্যামডা সমান বলো ডি বাই এন। চলো ভ্যালু বসাও। ভি পাই সিগমা স্কোয়ার ভি ইন্টু এন, ভি ভি এলিমিনেটেড, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই পাই ইন্টু 1 বাই সিগমা স্কোয়ার এন। এবার শোন, সব ক্ষেত্রেই এই যে এখানে ধ্রুবক তো এটাই, এই ধ্রুবকটার মান প্রায় 1 আসে। কত? 1-এর খুব কমও আসে না, আবার 1-এর খুব বেশিও আসে না। অতএব ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই সিগমা স্কোয়ার এন, যেখানে সিগমা কি অণুর ব্যাস, এন কি অণুর সংখ্যা। ঘাড়ে একবারে নয়, একক আয়তনে অণুর সংখ্যা না লিখলেই ভুল, একক আয়তনে অণুর সংখ্যা হয়েছে। এবার এখান থেকে কি শিখলুম, কি অ্যাজারশন দেবে শোন। যত সিগমা বাড়বে ল্যামডা কমবে, মানে আণবিক ব্যাস বৃদ্ধি পেলে মুক্ত পথ কমে যাবে। হবে রে? পিয়ার মতন রোগা 10টা মেয়েকে এখানে বসালে যে পরিমাণ তাদের মধ্যে গড় দূরত্ব তৈরি হবে, ডাবা 10টা মেয়েকে বসা, দূরত্ব কমবে না? হয়েছে? মানে যে অণুগুলো যত ডাবা হবে তাদের গড় মুক্ত পথ তত কম হবে। বুঝতে পেরেছিস? এরপর স্যার হোয়াট ইজ এন? এন মানে একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা যত বাড়বে ল্যামডা তত কমবে। হিসেবও তাই। এইখানে তোরা 20 জন বসে আছিস, যতটা স্পেস আছে এখানে যদি আরো 20 জনকে বসাই, একক আয়তনটা তো ফিক্সড হয়ে আছে, অণুর সংখ্যা বেড়ে যাচ্ছে মানে কি দূরত্ব কমবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এই হচ্ছে তোর সম্পর্ক। এবার যদি ল্যামডা স্কোয়ারের সঙ্গে এই সিগমা স্কোয়ারের সঙ্গে ল্যামডার তোকে গ্রাফ দেয় কিরকম হবে? সিগমার সঙ্গে তোকে মনে কর এইদিকে দিল সিগমা, এইদিকে সিগমা, এইদিকে হচ্ছে ল্যামডা গড় মুক্ত পথ, আর এইদিকে সিগমা। কিরকম হবে গ্রাফ? পরাবৃত্ত, এই অধিবৃত্ত স্কোয়ার আছে 1 বাই স্কোয়ার, তাই তো রে? হ্যাঁ, আয়তকার সমপরাবৃত্ত।
ব্যস্তানুপাত্য, না অধিবৃত্তই হবে। মোট এরকম গ্রাফ হবে, অধিবৃত্তই তো হয়। অধিবৃত্তের ফর্মুলা কি ছিল? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এই y ইজ ইকুয়াল টু 4, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, y স্কয়ার আছে তো, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে হতো, ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে হতো, তবে তো এরকম হতো। অধিবৃত্ত তো হবে না, পরাবৃত্ত, আয়তকার সমপরাবৃত্ত গ্রাফ হবে, হয়েছে। আর যদি n এর সঙ্গে হয় একই ধরনের হবে, কিন্তু প্রপোর্শনাল টু 1/n, দরকার নেই, আমার লাগবে না, তবু বলে দিলাম। তার মানে যত আণবিক ব্যাস বাড়বে তত গড় মুক্তপথ কমবে, যত একক আয়তনে অণুর সংখ্যা বা আণবিক সংখ্যা ঘনত্ব বাড়লে কি হবে? ল্যামডা কমে যাবে। আণবিক সংখ্যা ঘনত্ব দিয়ে দেবে তোকে কোশ্চেনে, ব্যাস তুই এবার ভাবছিস আণবিক সংখ্যা ঘনত্ব কি? আণবিক সংখ্যা ঘনত্ব মানে কি? একক আয়তনে অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা বাই আয়তন, হয়েছে। এবার এই যে গ্যাসগুলোর যে বললুম, গ্যাসের অণুগুলোর সবার বেগ আলাদা। কোন বেগটা নেবো স্যার? গড় বেগ আসবে, গড় বর্গ বেগ আসবে, গড় বর্গ বেগের বর্গমূল, তিনটে আসবে। আর একটা পরবর্তীকালে জানতে পারবি, ম্যাক্সওয়েল নিয়ে এসেছিল তার বেগ বন্টনের সূত্র দিয়ে, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, যেটা গ্যাসের বেশিরভাগ অণু ফলো করে, বেশিরভাগ অণু, হয়েছে। ভালো করে বুঝবি এখানটা, গ্যাসের অণুগুলোর গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল। এখন এই নামগুলোর ইংলিশ টার্মগুলো মনে রাখবি, তাহলে সুবিধে আছে। গ্যাসের গড় বেগকে বলবো মিন ভেলোসিটি, কি? মিন ভেলোসিটি। গড় বর্গবেগকে কি বলবো? মিন স্কয়ার ভেলোসিটি। আর গড় বর্গবেগের বর্গমূলকে বলবো রুট মিন স্কয়ার ভেলোসিটি, বুঝেছে। এইখানে যা নাম ইংলিশের, তার লাস্ট থেকে অপারেশন হবে। যেমন মিন স্কয়ার মানে আগে স্কয়ার তারপর মিন, আগে স্কয়ার, আগে বর্গ করব তারপর গড় করব। রুট মিন স্কয়ার, আগে বর্গ করব স্কয়ার করব, তারপর মিন করব মানে গড় করব, তারপর রুট করব। এখন ধরি ভি আয়তন গ্যাসে, ভি আয়তন গ্যাসে n সংখ্যক অণু বর্তমান, n সংখ্যক ক্যাপিটাল N সংখ্যক অণু বর্তমান, সবসময় আমরা এটাই ধরবো। তাহলে একক আয়তনে অণুর সংখ্যা কি হবে? ভি বাই এন, এই এন বাই ভি, সেটাকে ছোট এন বলবো, সেই জন্য আমি ছোট এন দিয়ে করাচ্ছি। এখন তুই কি বলেছিস? প্রত্যেকটা অণুর বেগ আলাদা, আমরা এখানে বেগগুলোকে ভি ধরবো না, সি ধরবো। কি ধরবো? সি। প্রতিটি অণুর বেগ, প্রতিটি অণুর বেগ 0 থেকে অসীমের মধ্যে যে কোনো হতে পারে, C1, C2, C3 ডট ডট করে আপ টু Cn, প্রত্যেকটা আলাদা। আমি আবারও বলছি, C1 ইজ নট ইকুয়াল টু C2, C2 ইজ নট ইকুয়াল টু C3, C1 ইজ নট ইকুয়াল টু C3, সবাই আলাদা আলাদা, সবার ভ্যালু আলাদা। ডাইরেকশন এক হলেও হতে পারে, কিন্তু ভ্যালু আলাদা। আচ্ছা, ডাইরেকশনও আলাদাই হয়ে যাবে, কারণ বেগ বলেছে তো। আচ্ছা, এখন গড় বেগ মানে অণুগুলির গড় বেগ, একে ইংরেজিতে বলে মিন ভেলোসিটি, মিন ভেলোসিটি। এটাকে আমরা সি বার দিয়ে লিখি, কি? সি বার। তুই চাইলে এই সংকেতটাও দিতে পারিস, এই চিহ্নটাও দিতে পারিস, বেসিক্যালি আমরা এটা ইউজ করি না। সি বার মানে হচ্ছে গড় ভেলোসিটি। সেটা কত হবে স্যার? C1 প্লাস C2 প্লাস C3, এরকম করতে করতে কোথা পর্যন্ত? Cn বাই n। এটা হচ্ছে সি বার, গড়। অণুগুলির গড় বর্গবেগ মানে মিন স্কয়ার ভেলোসিটি
আগে কি করব বলেছি, শেষ থেকে অপারেশন হয়, স্কয়ার করব, স্কয়ার করলুম, তার মিন মানে বার, বুঝতে পেরেছিস? আগে স্কয়ার করব, তারপর গড়, C1 স্কয়ার C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার, এরকম করে কতদূর চলবে, Cn এর স্কয়ার বাই n9 স্কয়ার, n স্কয়ার তো তুই মানগুলোকে করেছিস, গড় মানে কি বাই n, n স্কয়ার করে দিনি জানো, স্কয়ার করে তারপর গড়, প্রত্যেকের বেগে স্কয়ার করলুম, তারপর তাদের গড় মানে কি n দিয়ে ভাগ, বুঝতে পেরেছিস? এরপর হয় অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল, একে ইংরেজিতে বলে রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার মানে আগে স্কয়ার, তারপর মিন, তারপর রুট, মানে এইটাকে রুট করে দিলেই হয়ে যাবে না? তার মানে এই রুট মিন স্কয়ারকে আমরা CRMS বা সি বলি। পরীক্ষায় সি দেয়া থাকা মানে জানবি রুট মিন স্কয়ার দেয়া আছে, সেটা কত হবে, সি তার স্কয়ার তার বার তার রুট, তার মানে আমরা বলতে পারবো আন্ডার রুট C1 স্কয়ার C2 স্কয়ার C3 স্কয়ার আপ টু Cn স্কয়ার বাই n। বুঝছিস? রুট মিন স্কয়ার RMS মানে কি, আগে স্কয়ার তারপর মিন তারপর রুট, সেটাকেই আমরা CRMS বলি। আর একটা বেগ হয়, সেটা পরের ক্লাসে করাবো, সেটা হচ্ছে গ্যাসের অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, এবং এই RMS গড় বেগ, সি বার, CRMS আর তাকে CM দিয়ে লেখা হবে, তাদের গ্রাফ দেখবো এবং তাদের অনুপাত আছে একটা, সেই অনুপাতটা যারা বাইরের পরীক্ষা দিবি ম্যাট ফিনিশ নিপিস্টিক রাখতে হবে, না হলে হবে না, মুখস্থ রাখতে হবে। নেক্সট পড়বো, এরপর থেকে নেক্সট দিনের ক্লাসে পড়বো যে চাপের রাশিমালা, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বেগগুলো।